আমি একটা দলের সক্রিয় সমর্থক বটে, কিন্তু তার আবার সমালোচনা করতেও তো আমার অসুবিধা হয় না। দুশ্চিন্তার জায়গা আছে, কারণ আমার রোজগারটা এখন যে তলানিতে ঠেকেছে, এটা দুশ্চিন্তার জায়গা আছে। সিরিয়ালটা হচ্ছে আমাদের বেঁচে থাকার সূত্র। অন্তত 100 বছরের ব্যবস্থা যদি না করে যেতে পারি, আমার এইটা করার কোনো মানে নেই। পুরস্কার আসা মানে সেটা কিন্তু একটা ওয়ার্নিং। মানে আদ্যন্ত খারাপ বলা যায় কিছু রাজনৈতিক নেতাদের। সময়কে নিয়ন্ত্রণ করতে পারে খুব কম মানুষ আছে। পারেননি এমন একজন মানুষের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, পেরেছেন এমন একটা মানুষের নাম হচ্ছে জ্যোতি বসু। বার্টল্ট ব্রেক্টের একটি লাইন খুব মনে পড়ে গেল। তিনি বলেছেন যে এই কঠিন সময়ে আমরা কি গান গাইব? তারপরের লাইনেই লেখা, হ্যাঁ আমরা গান গাইব কঠিন সময়ের যে গানগুলো যিনি গেয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন সেন। কেমন আছেন বলুন? এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। বেশ, এইটুকুই, মানে এইটুকুই। এতে চারপাশের যে অবস্থা, ভালো আছি বলাটা খুব বিপজ্জনক। আচ্ছা, আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে এই যে কথাটা আমি বললাম যে বার্টল্ট ব্রেক্টের একটি লাইন যেখানে বলছেন উনি যে এই কঠিন সময়ে কি আমাদের গান করা উচিত। তারপরে লাইনে উনি বলছেন যে গান গাইবো আমরা এই কঠিন সময়ের গান আপনি অনেক দিন ধরে গেয়েছেন, অনেক, শুধু সরকার নয়, এবং আপনি বারবার বলেন যে আপনি একেবারে আদ্যপান্ত পলিটিক্যাল একজন মানুষ, এবং শুধু এই সরকার কেন, গত সরকারের বিপক্ষে অনেকবার মুখ খুলেছেন। এই সময় দাঁড়িয়ে মুখ খোলাটাকে একটু মানে মানে এই 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 সরকারের সময় আর কি বলতে চাইছি যে মুখ খোলাটাকে একটু কোনোভাবে একটু ভয় ধরায় নিজের মধ্যে না? একটা কোনো কাজ আমি করছি, তার একটা কনসিকুয়েন্সেস থাকবে, তাহলে সেই কনসিকুয়েন্সেসটা আছে আমি তো জানি, সুতরাং ভয় ধরাবার তো কোনো বিষয় নেই। আমি যদি না জানতাম যে আমার এটার কোনো কনসিকুয়েন্সেস থাকবে না, সেটা খারাপ ভালো যাই হোক না কেন, তাহলে ভয় পাবে। আর ভয় মানে এটা কি, খুব বড় জন মেরে ফেলবে, তা নাহলে জেলে পাঠিয়ে দেবে ভুলভাল কেস দিয়ে, এর বাইরে আর কি করবে? হ্যাঁ, মেরে হাত পা ভেঙে ফেলে রেখে দিলে এটা দুশ্চিন্তার জায়গা আছে, কারণ আমার রোজগারটা এখন যে তলানিতে ঠেকেছে, এটা দুশ্চিন্তার জায়গা আছে। কিন্তু করলে করবে কি। এই যে যেই তলানিতে ঠেকেছে কেন বলছেন, মানে কি কারণে? মানে একটা সময় বলছিলেন যে রুদ্রনীল ঘোষ বলছিলেন যে তিনি কাজ পাচ্ছেন না, এবং যারা যারা সমর্থক নয় সরকারের তারা কাজ পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি? না, আমার ক্ষেত্রে সেটা ঘটনা নয়। আমি একটা দলের সক্রিয় সমর্থক বটে, কিন্তু তার আবার সমালোচনা করতেও তো আমার অসুবিধা হয় না। সে অর্থে আমার, আর সেইটা আমার কারণ না। আমার কারণটা হচ্ছে যে কারণে আপনি বম্বে এবং কলকাতা সর্বত্র আপনি শুনতে পারবেন যে কাজের ভয়ঙ্কর অভাব। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে রিলায়েন্স প্রচুর মার্জ করছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে মার্জ করছে, এবং সেই কোম্পানিগুলোর সঙ্গে মার্জ করার সূত্রে যেটা ঘটছে যে কেউ বুঝতে পারছে না যে আমি এই প্রোডাক্টটা যে বানাচ্ছি সেটা কার কাছে বেচবো। ওই যে চ্যানেলটার কথা আমি জানতাম, সেই চ্যানেলটা কালার্সের কাছে বেচছি না জিওর কাছে বেচছি, তাহলে দুটো আলাদা আলাদা দাম হবে, দুটো আলাদা আলাদা মানে কন্ট্রাক্ট হবে, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য প্রচুর কাজ আটকে পড়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এখানে যারা 5টা 6টা করে সিরিয়াল করতেন, তাদের বহু লোক বম্বে চলে গেছে, এখানে একটা করে ফেলে রেখেছে। ফলত এক ঝটকায় প্রায় 20টার মতন সিরিয়াল নেমে গেছে। এই সবগুলোর ফলাফল হচ্ছে কিন্তু সকলের কাছেই কিছু না কিছু ক্ষেত্রে কাজ কমে যাওয়া। তবে আমি এই বিএফজে তো আমাকে যখন দিয়েছিল WBFJ, তখন আমি বলেছিলাম যে
যতই আপনারা বলুন দুটো প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ইরান এবং মেরিডিয়ান রাশিয়া, তারপরে আমি 5.5 মাস কাজ ছিল না প্রায় ওই 2-3 দিন করে সব সিনেমার শুটিং ছিল, কোনো সিরিয়াল ছিল না। সিরিয়ালটা হচ্ছে আমাদের বেঁচে থাকার সূত্র। মাস গেলে একটা টাকা পাবো বলছেন, একটা কেরানির ছেলে তো ফলত যা হয় আর কি। এখনো প্রায় নেই। এই WBFG তে বলেছিলাম এইটা পাওয়ার পর যে আবার কবে পাবো তার কোনো ঠিক নেই। তো সেইভাবেই তলানিতে এসে ঠেকেছে আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে আপনি সিরিয়ালের কথা বলছেন, সিরিয়ালের মানও তো এক নেই, সেটা তো আপনি নিজে বুঝতে পারছেন। কারণ আপনি যে একটু এই কথা হচ্ছিল যে এক আকাশের নিচে বা ওই সমসাময়িক যে সিরিয়ালগুলো হয়েছে তার মধ্যে একটা গল্প ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে গল্প নাকি প্রত্যেকদিন বানায়, মানে কিভাবে যাচ্ছে টিআরপি সেই হিসেবে গল্পের প্লট বারবার চেঞ্জ হতে থাকছে। এটার জন্য না মাননীয়ার একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, উনি না 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন চ্যানেলের মানে যারা এইসব যারা ভেন্ডার আর কি, আমি ভেন্ডারই বলি তার কারণ এরা কেউ প্রডিউসার নয়, একটা ফ্রেমও ওন করে না কেউ, প্রডিউসার হচ্ছে চ্যানেল, যে ওই মানে ওটার মালিক আর কি, বাকি যারা বানিয়ে দেয় তারা ভেন্ডার। যাই হোক, এই উনি এরা কেউ বলতে চায় না, উনি রাত্রির 12টার থেকে শুরু করতেন। উনি ভীষণভাবে সিরিয়াল দেখতেন, বলেওছেন উনি এই গল্পটা এরকম করো, এই গল্পটা ওরম করো, সেই গল্পটা সেরকম করো, এরম করতেন এবং বাকিরা করতে বাধ্য হতো। সেখানে একটা ঘাটা হয়েছে। আমি মোস্টলি যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, যাদের লেখায় কাজ করার সুযোগ হয়েছে, আপনি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, মানে সঙ্গেই কাজ করেছি ম্যাক্সিমামটা। আমার এমন দুর্ভাগ্য। এবং আপনি বলছেন যে লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর কাছের একটি মানুষও বটে। হতে পারে, কিন্তু লীনার অধ্যাপক মানুষ তো, একটা সময় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, কলম লিখতেন। হ্যাঁ, ফলত ওর সংলাপ অন্তত আমার মুখে, আমি তো সিরিয়াল দেখি না, ভয় দেখি না, মানে আমার মতে সিনেমা সিরিয়াল যারা করে তারা তাদের সেই সমস্ত অ্যাক্টাররা ভয়ই থাকা উচিত। কারণ প্রতি মুহূর্তে দেখতে গিয়ে দেখতে হবে যে কি খারাপ, ইস এটা করলাম না, এটা ভাবলাম না, ওটা করলাম না। থিয়েটারে তবু তার সুযোগ থাকে, সিনেমা সিরিয়ালে গিয়ে ওই একবার ওই তীর বেরিয়ে গেছে মানে তীর বেরিয়ে গেছে, ওটাকে আর দৌড়ে গিয়ে ধরতে পারবো না। তো ভয় দেখি না আমি। যে সমস্ত ভয়াবহ কাণ্ড ঘটিয়েছি, খারাপ কাণ্ড ঘটিয়েছি, সেগুলো আবার চোখের সামনে দেখতে পেলে এমন মরমে বাকি কাজটাও করতে পারবো না। তো যাই হোক, লীনার অন্তত যে সংলাপ, সেই সংলাপ কিন্তু আমি খুব একটা অন্যান্য জায়গায় পাই না। মানে বলছেন যে কিছুটা প্রভাব মুখ্যমন্ত্রীর ওই যেই বার্তাগুলো 12টার পর সিরিয়াল দেখে হয় সেটা খানিকটা মানে লীনাদির সিরিয়াল অনেকটাই মুক্ত। আচ্ছা, অনেকটাই মুক্ত। এবং লীনা নিজের মতো মানুষ। লীনা মানে আমি ওনার দপ্তরের লোকেদের মুখে শুনেছি, এক ভদ্রলোক তিনি রিটায়ার করেছেন, কিন্তু তিনি খুব থিয়েটার সিনেমার সঙ্গে ভীষণভাবে দেখেন, ভালো দর্শক। আমাদের তো ভালো দর্শক পাওয়া খুব মুশকিল হয়। তো তিনি এমন বলেছিলেন যে আমার 40 বছরের কর্মজীবনে এই প্রথম, উনি তো এর চেয়ারপারসন, কি বলে, মহিলা কমিশনের চেয়ারপারসন, বলেন এই প্রথম কোনো কমিশনারকে দেখলাম যিনি অলমোস্ট 98 ডেজ চেয়ারে আসেন, অ্যাটেন্ড করেন এবং ম্যাক্সিমাম জায়গায় যান, নিজে যান। ওই লোক পাঠিয়ে দেখো তো কি হয়েছে, এটাও করেন না। এটা ওনার বক্তব্য, আমি তো জানি না, ওনার বক্তব্য।
তার মধ্যে আবার এখানে সিরিয়াল লেখা, তার মধ্যে এখন বম্বেতে সিরিয়াল লেখা, হ্যান ত্যান, সে মানে চলছে আর কি, উনি ওনার মতো করে পারছেন। তো সুতরাং লীনার যে সংলাপ আমি অন্তত পেয়েছি, সেই সংলাপে কিন্তু খুব বুদ্ধিদীপ্ততার ছাপ থেকেছে। এমনকি তবে আমাদের সিরিয়ালে কিন্তু এখন অনেক রকমের ঘটনা ঘটছে। আমার একটা অভিযোগ আছে, সিরিয়ালগুলো ভীষণ নারী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সবকটা সিরিয়াল নারী। আবার ব্রেক্সটে ফেরত যেতে হবে, এই বার্টল্ড ব্রেক্সটের কথা বলছিলেন, আবার ফেরত যেতে হবে, সেই ত্রিপেডি অপেরাতে ফেরত যেতে হবে, যেখানে ম্যাকিথ সে বাকিদের বলছে যে আরে তোরা ভিক্ষেটা, চোখের জল যত বেরোবে তত বেশি ভিক্ষে পাবি, সেটা আগে বোঝ। মানুষ আহারে যদি না বলে তাহলে তোর বিক্রি নেই। তো এখানেও তাই। কিন্তু টেস্টটা আমি আবার মানে কথার প্রসঙ্গে কথার উপরে কথা বসছে বলে বলছি, টেস্টটা কারা ঠিক করবে? দর্শক ঠিক করবে না যারা? এটা দুদিকেরই। আমি বলছি, আমি গোড়ার দিকে এমন সমস্ত দৃশ্য করতাম, করে মনে করতাম এরপরে একাডেমির সামনে কি করে দাঁড়াবো। পরে দেখতে পেয়েছি, আমি যে কারণের জন্য মনে করি যে এরা সাধারণ জনগণকে অনেক বেশি চেনে, আমরা থিয়েটারের লোকজনদের তারা চিনি না অত। সেই সমস্ত সংলাপ, সেই সমস্ত মুহূর্তের জন্যই আমি অভিনন্দিত হয়েছি। মানে সুতরাং এরা যেমন দর্শককে চেনেন, দর্শক কিভাবে ভাবে, কি রকম কি দেখতে চায়, দর্শকও কিন্তু এদের এখন তো বটেই, এখন তার কারণটা হচ্ছে যে সরাসরি এখন ফেসবুকে লেখে মানে হচ্ছে একটু মানে ওই পার্টিকুলার যে প্রোগ্রাম, তাদের প্রত্যেকটার একটা করে ফেসবুক থাকে, সেই ফেসবুকে লেখে এই যে দূর, কিংবা কি ভালো ছিছি, সবই ফেসবুক থেকে দেখতে পায়। সেখানে আমার একটা ডেটা অ্যানালিস্টের মতো একটা লোক বসে থাকে, যে আর কি ওই চার্টটা তৈরি করে যে এইটা এদিকে গেলে ভালো হয় গপ্পটা। আর একটা সমস্যার মধ্যে আমাদের সবসময় পড়তে হয়, এটা বোধহয় সব দেশেই পড়তে হয়, শুধু আমি বলে নয়, মানে আমাদের এখানে বলে নয়, সেটা হচ্ছে যে হিটের অফশুট। এই গল্পটা হিট করেছে, তার 14টা অফশুট বেরোলো, অমুক চ্যানেলে অমুক গল্পটা লোকে খুব দেখছে। এটা শুধু মেগা সিরিয়ালে না, সিনেমার ক্ষেত্রেও তো তাই, একই যে এই হিটের অফশুটের পাল্লায় পড়ে যাওয়াটা। আর একটা হচ্ছে মানে আমি ছিলাম কাকা, হয়ে গেলাম মামা, তারপরে বাবা, এরকম ঘটনা আমার ঘটেছে। তো লম্বা সিরিয়াল হলে যা হয়, তো এই এগুলো সব হিটের অফশুট। আমার খুব মজা লাগলো এবং ভালোও লাগলো, দুটো একসঙ্গেই কাজ করেছে। সেটা হচ্ছে যে এই যে মানিকবাবুর মেঘ, এই ছবিটা বেরোনোর পরে এই যে রেড়ে পড়ে গেল, চন্দন সেন কিভাবে অসামান্য একজন অভিনেতা, এত দক্ষ অভিনেতা। চন্দন সেন তো বাড়ির সামনে থাকতেন, মানে চন্দন সেন কলকাতার ছেলে, চন্দন সেন এত জায়গায় নাটক করে বেড়াচ্ছেন, চন্দন সেন মেগা সিরিয়ালে কাজ করছেন, চন্দন সেনের ফিল্মোগ্রাফি আপনি বলছিলেন, আরও ফিল্মোগ্রাফি, সেটা উইকিপিডিয়া যদিও কে করেছে বা কারা করেছে এখন জানা যায়নি, যতগুলো ফিল্ম লেখা আছে তার থেকে কয়েক গুণ সিনেমায় তিনি অভিনয় করেন। চন্দন সেন কাজ করেছেন হচ্ছে অপর্ণা সেনের সঙ্গে, অনিল দত্তর সঙ্গে, প্রভাত রায়ের সঙ্গে, এতদিন দুম করে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। মানে হঠাৎ করে এইটা হলো কেন বলুন তো? মানে এটা কি আপনি কি উচ্ছ্বসিত হলেন যে বাবা মানুষ চিনতে পারলো আমাকে, বাপরে বাপ, এতদিন চিনতে পারেনি, আমার এত ইয়ে হলো, WBF যে হলো, মানে কি মনে হয় এটা, মানে কিরকম ফিল হলো আপনার? কি আমার মতোই হলো না হয়নি? না দেখুন, আমি সিনসিয়ারলি বিশ্বাস করি যে এটা সৌমিত্রদা প্রথম আমাকে বলেছিলেন অনেক দিন আগে, যে যত পুরস্কার আসা মানে সেটা কিন্তু একটা ওয়ার্নিং। তুমি এই অবধি ভালো করেছো বাবু, তার জন্য ঠিক আছে, আরেকটু ভালো করে শেখো টেখো, জানলে সুবিধা হবে। এটা আমি খুব সিনসিয়ারলি বিলিভ করি যে স্বীকৃতি কিন্তু একটা ওয়ার্নিং। কারণ লাইফ টাইম অ্যাচিভমেন্ট কি শেষ ওয়ার্নিং? সেটা যে উৎপলদা বলেছিলেন না, যে নান্দিগার ফেস্টিভ্যালের সময় উৎপলদাকে সেই
তিনের তলারের সেই শোটা আমার মা অভিনয় করেছিলেন। আচ্ছা, তো বলেছিলেন যে একটা অনুজ দলের কাছ থেকে কোনো সম্মান পাওয়া তার মানেই বোঝায় হচ্ছে অনেক হয়েছে, এবার কেটে পড়ো। কিন্তু আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি আমি আরো কিছুদিন জ্বালাবো। তো তার মানে এই নয় আর কি, মানে রবিদার মতন মৃত্যু তো সকলের কপালে জোটে না। মুখে মেকআপ নিয়ে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ডিরেক্টরের সিনেমায় পাঠ করতে করতে মরে যাওয়া, এ তো মানে মানে কি বলবো, মানে ওই আর কি 7 জন্ম পূর্ণ করে এসেছেন বলে বলে না লোকজন। রবিদার মৃত্যুতে আমার কাছে মানে ওটা একটা স্বপ্নের মৃত্যু। এই এক অভিনেতার এরকম মৃত্যুর থেকে বড় মৃত্যু কিছু হতে পারে না। তো না মানে সমস্যাটা হচ্ছে যে এই সিনেমাটা আমার কাছে খুব মানে আমি এতদিন যা যা আমার গুরুরা আমাকে যা যা বলে এসেছেন সেটার একটা কালমিনেশনের চ্যালেঞ্জ। মানে অভিনেতা অনুচ্চারিত সংলাপ সে কত ভালোভাবে শোনাতে পারছে আর দেখাতে পারছে, সেটাই অভিনেতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। এই সিনেমাটা আমাকে সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এবার সেটার আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানি না মানে কিভাবে কতদূর, আমার নিজেরও এখন আমি মাত্র 3 বার ছবিটা দেখতে পেয়েছি, তাতেই আমার মনে হয়েছে ইস এটা একটু ভাবলে ভালো হতো, এটা আর একটু ভাবলে ভালো হতো। ওটা একটা অদ্ভুত বিষয়ও সেটা হচ্ছে যে আমি ছবিটা দেখেছি এবং আমি একবারই দেখেছি, এবং তারপরে আমি দুটো জিনিস হয়েছে আমার মধ্যে। সেটা হচ্ছে যে আমার যেটা খুব ভাল লেগেছে সেটা হচ্ছে যে যখন থেকে আপনি জানতে পারলেন মেঘটিও আপনাকে ভালোবাসে, ওই যে ছাদে ওঠার যে ডিস্টেন্সটা, মানে মানে আমি না এক ঝটকায় বুঝতে পারছি যে আমরা যেরকম মেয়েটি ধরুন টিউশন থেকে বেরোচ্ছে, আমি সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণে দেখবো, ওই যে যাওয়াটা আপনার ওটার মধ্যে যে একটা প্রেমিক মানে ওই সত্তাটা যে বেরিয়ে আসছে বারবার, ওই বারবার ছাদে ওঠা, তাকিয়ে থাকা, গল্প বলা, মানে এটা একতরফা গল্প। এক্ষেত্রে আপনার মনে কি কাজ করছিল? মানে আপনি কিছু ভেবেছেন বা আপনার কোনো স্মৃতি যেগুলো বলা হয়নি কাউকে বা কেউ শুনে গেছে, কোনো এইগুলো কিছু হয়নি? মানে আমি বলতে চাইছি বিহাইন্ড ইট, মানে প্রেমই তো করছে। সেটা মেঘ হতে পারে, মানুষ হতে পারে, এটা গাছ হতে পারে, এটা ওই অনেকদিন আগে আমাকে খুব স্নেহ করতেন জয়ন্ত বসু রায়, যার জন্য এই সেকেন্ড হুগলি ব্রিজ থেকে বলা হতো ওর জন্য আটকে বসে রয়েছে, হাঁ বন্ধ হচ্ছে না। ওনার নামে গিয়ে জ্যোতি বোসের কাছেও নালিশ করেছিল একটা সময়। উনি প্রথম মানে এই ভারতবর্ষের মধ্যে প্রথম কংক্রিট ল্যাবরেটরি তৈরি করেছিলেন। উনি 1 ইঞ্চি স্টিলও গলতে দেবেন না, সিমেন্ট গলতে দেবেন না। তার কারণ হচ্ছে ওনার বক্তব্য আমি যা শুনতাম তাতে যে অন্তত 100 বছরের ব্যবস্থা যদি না করে যেতে পারি আমার এইটা করার কোনো মানে নেই। তো উনি হচ্ছেন ওই একজন বিরলতম মানুষ যিনি নিখিল ব্যানার্জির, উনি বলতেন সঙ্গ করেছি, নিখিল ব্যানার্জির কোনো ছাত্র নেই, কিন্তু উনি বলতেন আমি সঙ্গ করেছি। এবং উনি কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে বসে একসঙ্গে বাজিয়েছেন, সেতারই বাজাতেন। মায়া চ্যাটার্জি ওনার স্ত্রী, বিখ্যাত কত্থক। তো আমি দেখতাম ঘরের কোণে ওটা পড়ে রয়েছে। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে হাতও দাও না, বলে না। কেন? বলে হাতে যদি একবার কড়িমাটা লেগে যায় না চন্দন, আর সব ব্রিজ কোথায় পড়ে আছে না আছে, তো যে কড়িমার প্রতি প্রেম বা একটা মিউজিকের একটা, যারা গান জানেন আর কি, আমি তাদের দিকে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকি যে
উনি বলতেন যে আমাদের উনি মাইহারেও গিয়েছিলেন, বলছেন গান বাজনাটা বাবা বলতেন যে সকালবেলার যে ঋষভটা সেটা ছটফট করে বেরোবার জন্য ছটফট করছে, কিন্তু সন্ধ্যাবেলার যে ঋষভটা সে ক্লান্ত হয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুচ্ছে। বললেন বাবা এইভাবে গানটা শেখাতেন। তো এটা আমার জীবনের একটা সম্পদ হয়ে গেছে, যে এই যে ভাবনাটার কথাটা। সুতরাং প্রেম তো যে কারোর সঙ্গেই, সুতরাং ওটা মেয়ে হোক কি মেয়ে মহিলা হোক কি একটা শব্দ হোক, তো সেই কারণের জন্যই আমার রিয়াকশনটা ওইটাই ছিল আর কি। আচ্ছা, আপনি মায়ের প্রসঙ্গে বললেন আমার কাছে, আপনাকে বললাম যে আপনাকে ডাইহার্ট ফ্যান ভাবে আর কি। তার একটা প্রশ্ন আপনাকে নিয়ে করেছেন, যে সে আমাকে পাঠিয়েছে একটা ভয়েস নোট। আমি বলেই দিচ্ছি, ঋতব্রত একটা ভয়েস নোট পাঠিয়েছে, সেখানে জিজ্ঞেস করেছে যে মা মানে 14ই জানুয়ারি বললো 2019, ও জিজ্ঞেস করলো যে তারপর থেকে মায়ের সঙ্গে তো আপনার কানেকশনটা মারাত্মক ছিল, তিনি চলে যাবার পরে এই অপূর্ণতা, একটা ফাঁক থেকে যাওয়া, সেটাকে কি করে, মানে যে মানুষটা প্রত্যেকদিন আমার সঙ্গে রয়েছে তিনি নেই, সেটা কাটিয়ে উঠে স্টেজে যাওয়া বা এই পুরো কাজটা করা যেই সঙ্গে রয়েছে, সেটা কিভাবে মানে করতে পারলেন আর কি? দেখুন, আমি এর উত্তর ওইভাবে দিতে পারবো না, কিন্তু মানে মা ছাড়া তো আপনি আমার কাছে আসতেনও না। বুকে টিভি নিয়ে হোক, বড় অপারেশন করে হোক, আমার যাতে নাটক করতে কোথাও কখনো না আটকায়, একটা 24 বছরের ছেলেকে উনি বলতেই পারতেন আমি আর পারছি না বাবু, এবার একটু রোজগার করে নিয়ে এসো। সেটা কোনোদিন বলেননি, আর বলেননি বলেই আমি প্রায় 24 ঘন্টা কখনো ক্রিকেট খেলেছি, কখনো থিয়েটারের সঙ্গে যুক্ত থেকেছি। ফলত মা কখনোই যে আমার ভিসিনিটির বাইরে চলে গেছেন এমন নয়, কিন্তু আবার ওই দেবত্ব আরোপও করি না, যেটাতে আমার খুব আপত্তি আছে। মা আমার সঙ্গে আজ মানে বহু ঘটনায় মনে পড়ে যায়, মা ঠিক এইটা বলতেন, মা মুখটা ভাবতেন, মা এইভাবে হাসতেন, মনে পড়ে যায়। শুধু মা সে অর্থে বলতে গেলে সবসময় সঙ্গে আছেন। ঠিক। আচ্ছা, একবার বলুন তো যে কতবার নিজের মৃত্যু সংবাদ নিজে শুনেছেন? বার তিনেক। একবার বলতে হয়েছিল আমাকে যে সরি ভাই, মৃত্যুপুরী প্রেতপুরী থেকে বলছি, আপনার সঙ্গে আমার মিছিলে আবার দেখা হবে। আচ্ছা, সবাই দেখেছি আপনাকে প্রশ্ন করে যে কি করে আপনি জীবন যুদ্ধ জয় করলেন, কি করে আপনি ক্যান্সারটাকে মানে জয় করলেন, না কিরকম ছিল প্রথম খবরটা পাওয়ার পর। আমি ঠিক উল্টো প্রশ্নটা করবো, যখন আপনি জানতে পারলেন আপনি মুক্তি, মানে এইবার আমি আই হ্যাভ ওন, এই মুহূর্তটা কিরকম ছিল? না মানে সেটা তো বলে হচ্ছে যখন পেট সিটি স্ক্যান হয়, পেট সিটি স্ক্যানের পর আমার শরীরে আর কোথায় কোথায় ঘাপটি মেরে আছে তারা, সেটা একটা রিপোর্ট আসে। আমি না এভাবে কখনো দেখিনি। আমি স্ট্রাগলও জানতে চাই না, আমি শুরু থেকে দেখিনি। তার কারণ হচ্ছে যে আমি আমার কাছে সবসময় মনে হচ্ছে, এই যে আমি এক্ষুনি কথা বলছি, এক্ষুনি একটা ভূমিকম্প হতে পারে, সব শুদ্ধ ভেঙে পড়ে যেতে পারি। যেহেতু আমার কাছে ওই পরজন্ম নেই, পবিত্রতা, ঈশ্বর এসব নেই, একটি মাত্র জীবন, এই যে বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সেটার একটা সদ্ব্যবহার করলে ভালো হয়, এইভাবেই আমি দেখি। কারণ আমি মনে করি যে কোনো মুহূর্তে যে কোনো লোক
যখন তো সেই কারণের জন্যই ওটার নাম হচ্ছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। সুতরাং সেটার জন্য ভয় পেয়ে কোথাও বসে থাকা বা রিজয়েস করার কোনো মানে নেই তো। কি মানে আছে তার? যে কোনো মুহূর্তে যখন তখন যা খুশি তাই হতে পারে। বাথরুমে চান করতে গিয়ে লোকে পড়ে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। খাট ভেঙে আমি পঙ্গু হয়ে যেতে দেখেছি। রোজকার বসে থাকার খাট সেটা ভেঙে গিয়ে পঙ্গু হয়ে গেল, সেটা বহু মানুষ দেখেছি। আর রাস্তাঘাটে তো ছেড়ে দিন, ওটা তো মানে যখন তখন করতে পারে। আপনি মানে এই যে আপনি রুদ্রনীলের কথা বলছিলেন, দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একটা প্রায় ওর থেকে 30 ফুট দূরের একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়ি এসে ওকে মেরে দিল। হঠাৎ করে তার ব্রেক ফেক ফেল করে ধাম করে এসে ওকে মেরে দিল। দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে। কোন সময় মানে বেশি আপনি জিজ্ঞেস করে জানেন, বেশ এই আমাদের এইখানে এই গল্প নেই তখন ওইখানে একটা চম্পার চায়ের দোকান ছিল, মানে CCD চম্পার চায়ের দোকান। তো সেই চম্পার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, সবাই কফি টফি খেয়ে বাইরে বেরিয়ে গেলে সিগারেট খাচ্ছে, দাম করে মেরে দিল। এই কোনো মানে আছে? কে জানতো কখন জানতো? আমি একবার মরে যেতাম ওরকম করে। মাঝখানে ল্যাম্পপোস্ট ছিল বলে বেঁচে গেছি। একটা সময় ছিল যখন সিনেমাতে মানে বাংলা ছবিতে, হ্যাঁ, তবে একটা বিষয় আমি আপনাকে বলছি, অশক্ত অসমর্থ হয়ে মরে যাওয়া, যদি ভয় যদি বলেন আমাকে কিছু, আমার জীবনে ভয়, তাহলে সবচাইতে বড় ভয় হচ্ছে অশক্ত এবং অসমর্থ হয়ে মরে যাওয়া। এইটা আমার জীবনে সবচেয়ে বড় ভয়। দীর্ঘ জীবনের কোনো মানে নেই যদি শেষ দিন পর্যন্ত নেই। যে আমার আর এক নেতা আছেন আজিজুল হক, তার শরীর আর চলে না, মানে এখন ধরে ধরে টয়লেটে নিয়ে যেতে হয়, মাথাটা ভীষণ কাজ করছে। যখনই যাই তখনই একটা কিছু পেয়ে ফেরত আসি। আজ পর্যন্ত এমন হয়নি গেছি কিছু পাইনি শূন্য হাতে ফেরত এসেছি। এখনো রেগুলার পেপার পড়েন? সুতরাং মাথাটা কাজ করছে। ওটাও অশক্ত না হওয়ার একটা চেহারা, এবং অসমর্থ তো বটেই। উনি এখন অসমর্থ হয়ে গেছেন, রোজগার করার কোনো জায়গা নেই, কোনো দিনই ছিল না সে অর্থে। মধ্যিখানে কিছু কিছু দিন একটা চেষ্টা করেছিলেন লোকজন। তো যদি ভয় যদি বলে থাকেন আমার জীবনে কিছু থেকে থাকে, তাহলে হচ্ছে এই অশক্ত অসমর্থ হয়ে মারা যাওয়া এবং দীর্ঘদিন বেঁচে থাকা। প্রথমত দীর্ঘদিন বেঁচে থাকাটাই থেকেই আমার একটা ওটা একটা আতঙ্ক আছে যে মানে আর পৃথিবীটা যেদিকে এগোচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকার কোনো সম্ভাবনাও নেই আর কি। প্রায় আপনার ব্যাপারে যখন আমি অনেকে জিজ্ঞেস করলাম, কথা বলেছি, তারা চন্দন সেনের কোনো শত্রু নেই। এর থেকে বড় ভুল আর কেউ বলবে না। আপনি ফেসবুক খুলুন। না না, ফেসবুকের কথা আমি বলছি না, আমি বলছি ওটার থেকে তো জানতে পারছে। কিংবা রাস্তায় কোনো লোকজনকে জিজ্ঞেস করুন। আমার বেশ কিছু বন্ধু আছে, আমি সেটা মনে করি। হ্যাঁ, সেটাই আমি বলছি যে কারণ তা না হলে আমি বেঁচে থাকতে পারতাম। সেটাই বলছি যে আমি বলছি যে আপনার ব্রাত্য বসুও বন্ধু, কৌশিক সেনও বন্ধু, রুদ্রনীল ঘোষও বন্ধু, শান্তিলাল মুখোপাধ্যায় বন্ধু, এবং আমি বলছি যে তারা প্রত্যেকে আপনার ভূয়সী প্রশংসা করেন এবং আপনার একটা সময় তো পাশেও দাঁড়িয়েছেন। না, এটা বলেছে যে চন্দন সেনের কাছে চন্দন সেন খারাপ বা চন্দন সেন আমার ক্ষতি করেছে এটা কেউ বলতে পারবে না। এটা কিন্তু আপনার সব বন্ধুরা মানে মোটামুটি যাদের সাথে কথা বলেছি তারা এই কথা বলেছেন। আমি এটা কোনো স্বীকৃতি হয়তো করেছি কখনো, হ্যাঁ, কিন্তু আমিও কাউকে না ওভাবে দেখি না, 2-3 জন লোক ছাড়া আর কি। কিছু রাজনৈতিক নেতা আছেন তাদের ছাড়া আমি দেখি না যে খারাপ বলা যায়, মানে আদ্যন্ত খারাপ বলা যায় কিছু রাজনৈতিক নেতাদের,
কিন্তু আর বাকি এলন মাস্ককে আদ্যন্ত খারাপ বলা যায়, জুকারবার্গকে আদ্যন্ত খারাপ মানুষ বলা যায়, জেফ বেজোসকে আদ্যন্ত খারাপ মানুষ বলা যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পকে কি বলা যায়? উনি তো এদের মানে পোষ্য, ওনাকে আর ওর কোনো ক্ষমতা আছে নাকি? কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতার কোনো ক্ষমতা আছে নাকি? ছোড়ার রুটির ওপর বেঁচে থাকে, তারা আবার কিছু টুকরো আবার দিয়ে দেয়, ওরাই আবার দিয়ে দেয় যে এই টুকরোটা তুই খাবি আর এই টুকরোটা বাকিদের দিয়ে দিবি, যাতে একেবারে মনে না যাওয়ার থেকে কিছুটা খেয়ে বেঁচে আছি তো সেইভাবে যেন বাঁচে। যে কারণের জন্য রাজনৈতিক নেতা, এই বিশেষ করে দক্ষিণপন্থী তো বটেই, এমনকি সরকারে থেকে যাওয়া, বেশি দিন সরকারে থেকে যাওয়া বামপন্থী নেতাদেরও ক্রমশই দক্ষিণপন্থী নেতাদের মতন হাবভাব হয়ে যায় যে একেবারে খেতে দিও না, এরম করো না, অল্প দাও, যাতে ওই চাওয়ার জন্য আমার পেছন পেছন ঘুরে বেড়ায়, আরেকটু পাবো, আরেকটু দাও, আরেকটু দাও করে ঘুরে বেড়ায়। এটাই তো এদের সব কিছুর মূল জায়গা। আমি মানুষকে আদ্যন্ত খারাপ, আদ্যন্ত ভালো, মানে এদের কয়েকজনকে ছাড়া আর কি, আদ্যন্ত খারাপ, আদ্যন্ত ভালো বলে মনে করি না। আমি মনে করি তারা সেই সময়কে নিয়ন্ত্রণ করতে পারেনি, সময় তাদের নিয়ন্ত্রণ করেছে, আর কিছু কিছু সময়কে ওরা নিয়ন্ত্রণ করতে পেরেছে। সময়কে নিয়ন্ত্রণ করতে পারে খুব কম মানুষ আছে, পারেননি এমন একজন মানুষের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, পেরেছেন এমন একটা মানুষের নাম হচ্ছে জ্যোতি বসু। কিন্তু এদের আদ্যন্ত খারাপ আমি কখনো বলি না।